মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা, আজকে হচ্ছে 9 তারিখ এবং আজকে তৃতীয় দিন আমাদের কায়রোতে। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টের তৃতীয় দিন এবং যাওয়ার সময়ের শেষ দিন, কেন আমরা আবার শেষে কায়রোতে ফিরবো। এখান থেকেই আমাদের ফ্লাইট নেওয়ার কথা। তো তো আমরা আজকে আমাদের সঙ্গে ইনি থাকবেন বন্ধু সারাদিন। হোয়াটস ইউর নেম? Hassan. হাসান আজ সারাদিন। Giza Pyramids. গিজা পিরামিড। হ্যাঁ, তো Welcome Egypt. ওয়েলকাম ইজিপ্ট। হ্যাঁ, এই হাসান একটু একটু ইংরেজি বলতে পারে এবং বুঝতে পারে। আমরাও একটু একটু বলতে, আমরাও কিছু বাক নয় বারবার বলছি। Saqqara Pyramids. হ্যাঁ, যাই হোক, তো আজকে আমরা যাব দাসুর, সাকারা আর মেমফিস। তো এই গাড়িতে আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। তারপর গাড়িতে জিনিসপত্র রেখে দেওয়া আছে এবং আপনাদেরকে যেতে যেতে আবার একবার পিরামিডের ভিউটা দেখাই। হ্যাঁ, এই দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন পিরামিড। হ্যাঁ, তো তো যেটা বলছিলাম যে দাসুর, সাকারা আর মেমফিসে যাব। দাসুর যে পৃথিবীতে যে প্রথম পিরামিড তৈরি হয়েছিল, সেটা ওখানেই প্রথম পিরামিড দেখতে যাব, যেখানে বেন্ট রেড পিরামিড। এবং এখন যখন যাব সেটা বলবো। আর ডান দিক দিয়ে আমরা আমাদের খুফু আর খাপ রেখে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো একে পাশ কাটিয়ে আমরা আজকে বেরিয়ে যাব। আর দুপুরে লাঞ্চ করার পর আজকে পুরো দিন এই ড্রাইভার দাদা আমাদের সঙ্গে থাকবে। তারপর যাবো গিয়ে বাস ধরবো আজকে আসওয়ান যাওয়ার জন্য। তো আজ পুরো রাতই বাস জার্নি আছে, দেখবো এখানে। তবে কালকে যে আমরা আলেকজান্দ্রিয়া গিয়েছিলাম, সেখানে রাস্তা দেখে আমরা খুবই আনন্দিত, কেননা গাড়ি চলছে 120 বা 125-এ, কিন্তু মনে হচ্ছে না যে গাড়ি চলছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর কোনো রকম জার্কিং অনুভূত হয়নি। তাই আশা করি আজ বাসে যখন যাব তখন কোনো রকম জার্কিং অনুভূত হবে না। এবং সবাই রেকমেন্ড করেছে, যেহেতু আমরা ইন্ডিয়ান, তাই ট্রেন এবং ফ্লাইটের ভাড়া এখানে অনেকটাই বেশি। এবং ট্রেনে যতটা টাইম নেয়, বাসেও ঠিক ততটাই টাইম নেয়। তাই আমরা বাসটাকে এখানে এসে বুক করেছি টিকিট, সুপার জেট বাস টিকিট, যেটা 8টা 45-এ ছাড়ে এবং টাইম হচ্ছে 9টা 45। তো আমাদের ড্রাইভারকে জিজ্ঞেস করেছি, বলেছে না, তার আগেই হয়তো আসওয়ানে পৌঁছে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের সারাদিনের প্রোগ্রাম। এবং আজকের ওয়েদারের কথা বলি। ওয়েদার বাইরে কিন্তু রোদ, তবে এই রোদটা এখানে গায়ে লাগছে না, যদিও সাহারা মরুভূমি, কিন্তু একদমই গায়ে লাগছে না রোদটা। আর ঠোঁট এতটাই শুকিয়ে যাচ্ছে এই রোদের ওপরে যে আমরা লিপ বাম তো আনিনি, ভেজলিন আনিনি, কিন্তু ঠোঁট একদম ফেটে শুকিয়ে যাচ্ছে। তো এই ওয়েদার খুবই সুন্দর ওয়েদার, একদম মনোরম ওয়েদার এই সময়। এই হচ্ছে এখানকার ওয়েদার আপডেট। আর বাকি আর একটা কথা বলি, যে এখানে আসতে গেলে যে খুব ইংলিশ জানতে হবে তার কোনো কথা নেই। যদিও ওরাও ইংলিশ জানে না, আমরা ইংলিশ জানি না, তবু ইশারায় কিন্তু এরা সমস্ত কিছু বুঝে যায়। হ্যাঁ, যেটা ইশারা করবেন সমস্ত কিছু বুঝে যাবে। আর আমি তো এখানে খাবার, আমি কেন, কেউই এখানে খেতে পাচ্ছে না। এদের খাবার সমস্ত তেল ছাড়া সেদ্ধ, তাই খাবার করেই খাচ্ছি। তো সেই জন্য আমি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আলু পেঁয়াজ এগুলো কিনে এনেছি এবং এগুলোর দাম ঠিক আমাদের মতনই। তো খুব একটা অসুবিধা আমাদের খাবারের ক্ষেত্রে হচ্ছে না, যেহেতু আমরা নিজে রান্না করে খাচ্ছি। আর বাইরে যেতে হচ্ছে না, ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছুই নিজেরা খেয়েছি। তবে এখানে একটা ওদের যে খুব ফেমাস লোকাল খাবার খোসারি, সেটা খেয়েছি, খুব একটা ভালো লাগেনি, খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আজকের দিন আমরা শুরু করেছি এবং যতটা যাব, যত এগোবো, তত আমরা আমাদের সঙ্গে আপনারা থাকুন এবং দেখতে থাকুন। দেখুন কত সুন্দর খেজুর গাছের সারি, দেখুন। আর রাস্তাটা কত সুন্দর। সাকারা কিন্তু একটা গ্রাম, দারুণ খেজুর গাছের সারি। এবং দুদিকে একটা জিনিস, কার্পেট তৈরি করা শেখানোর স্কুল। দুদিকে অনেকগুলো স্কুল দেখলাম কার্পেট, কেননা
সাকারার ফেমাস হচ্ছে যে কার্পেট, যে ইজিপ্টের যে ফেমাস কার্পেট, সেই কার্পেটগুলো তৈরি হয় সাকারাতে। এক একটা কার্পেট হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা থেকে শুরু, এবং তারা নাকি 8 মাস 9 মাস এক একটা কার্পেট তৈরি করতে সময় নেয়। সাকারা, আমরা এখন সাকারার মধ্যে প্রবেশ করছি। আর ভেতরে এই যে সাকারা ঢোকার আগে কত সুন্দর একটা গেট, এবং দেখুন রাস্তাটাও খুব সুন্দর। সাকারা আর্কিওলজিক্যাল সাইটস, এখানে আমরা পিরামিড চত্বরটা অনেকটা বড়, এবং যেটা পাহাড়ের মতো এরিয়া। আমরা মনে হচ্ছে ওপরে উঠছি। নিচে পুরো খেজুরের জঙ্গল। হ্যাঁ, বাড়িও আছে। দূরে গিজা দেখা যাচ্ছে, বড় বড় বাড়ি। আর পিরামিড চত্বর মানি তো মরুভূমির উপরে কিছুই নেই চারিদিকে, কেননা এটা আমরা কবরখানা। দেখুন পিরামিডের অবস্থা, কি অবস্থা হয়েছে, একদম ধ্বংসাবশেষে পরিণত হতে চলেছে। আর কতদিন যাবে কে জানে। আমার ডান দিকে الهرم اللي بيقفل الساعة 12 فين؟ ও দূরে একটা পিরামিড দেখা যাচ্ছে। আমার ডান দিকে দেখো যে এটা স্টেপ পিরামিড। Yeah, Rasha, there's small like holes on the wall. What are they for? It's something like Or restaurant. আমরা এখন সাকারার স্মৃতিসৌধের সমূহর কাছে পৌঁছে গেছি, এবং মিশরের প্রাচীন রাজধানী মেমফিসের নিকটবর্তী একটি বিস্তীর্ণ নেক্রোপলিস বা সমাধিক্ষেত্র। সমস্ত পিরামিডই কিন্তু সমাধিক্ষেত্র, তাই এটিও সেটার বাদ যায় না। এটি গিজার পিরামিডের দক্ষিণে অবস্থিত, এবং প্রাচীন মিশরের বহু গুরুত্বপূর্ণ সমাধি ও স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। স্টেপ পিরামিড যেটা আমাদের ডান দিকে আছে, এখন এর ভেতরে আমরা প্রবেশ করব। তো এটি গেট, এবং এখানে লেখা আছে, আপনারা যদি পড়তে চান। Maju. Mama. Und diesen Komplex, diese Pyramide von allen Seiten und nur ein eigenes. Ja, ohne Beine ist da hier. Hier zusammen. Hier immer das ist like you.
Hammer. Sie möchten auch hier frische Luft teilen. So, sind hier mal Siemen. Y tenía 24 puertas, 23 puertas falsas, eran puertas pintadas en la pared, nada más. Y esta era la única puerta en el edificio. Ici, c'est ça. C'est ça. لا يا جماعة لو سمحت. لو سمحت. Dime. Ni que lo ha hecho muy bien. Wait, please. Zapas, cosas así. Bueno, y 7 columnas en verde. Tienes de casa. Sentiste el calor. এতটাই সরু রাস্তা যে ঠিকই আছে একটা লাইন যাওয়া একটা লাইন আসা। হ্যাঁ আর হাঁটতেছেন না Yeah. Sí, sí. Sí, no.
এই স্টেপ পিরামিডের হাত দিয়ে। দেখুন কি অনুভূতি। আর এই এই গরমে পাথরগুলো এত ঠান্ডা, আপনি যদি খালি গায়ে তার প্রচন্ড ঠান্ডা অনুভূত হবে। আর রোদ তো দেখছেন না, আকাশ ক্লিয়ারই, কিন্তু আমাদের গায়ে কিন্তু রোদ এক ফোঁটা লাগছে না, কেননা হাওয়া যেটা চলছে সেটা একদম ঠান্ডা হাওয়া। হ্যাঁ, আর গায়ে এতটা রোদে হেঁটে এলাম, এক বিন্দুও ঘাম নেই। এটা হলো স্টেপ পিরামিডের সরে আমার কিচেনে রয়েছে স্টেপ পিরামিড। স্টেপ পিরামিডটা বলছে এখানে এখন উপর 11:20 বাজে, প্রচণ্ড গরম। গরমে অনেকটা হেঁটে চলে এসেছি, কিন্তু এক বিন্দু গায়ে ঘাম নেই। মরুভূমি সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল, বড় স্টেপি ঠান্ডা, কিন্তু তা থাকাটা এখানে এসে অনেকটাই উল্টা অনেকটাই বিকেছে, আমার ওইটা অনেকটাই বিকেছে। আপনাদের ওই রকম বহু ধারণা নিয়ে আমরা বেঁচে থাকি এসি, কিন্তু সেই পরিস্থিতি সম্মুখীন হলে তবে আমাদের নিজের কী বলবো, নিজেদেরকে সঠিক করার সুযোগটা পাই। গায়ে চিচ্ছে স্টেপ পিরামিডটা কীরকম, আমরা যখন ওয়ে পড়েছি কীরকম আমরা একটা ছবি রেখে কথাটা ইমাজিন করতে পারবো, কিন্তু সেটা চোখের সামনে দেখুন। হ্যাঁ, চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগছে। বইটা এখন আমার চোখের সামনে, ইতিহাস এখন আমার চোখের সামনে। আর চারদিকে দেখুন আরও ছোটো ছোটো পিরামিডের মতো কিছু কিছু রয়েছে, পিরামিডের মতো। জানি না এগুলো কি, আমাদের সঙ্গে ট্রাভেল গাইড নেই সঠিকভাবে। আমরা যেটুকু ঘুরছি নিজেরাই দেখছি, যা লেখা আছে সেগুলো পড়ে আমরা এটুকু বুঝতে পারছি। এখানে বিশেষ কি লেখা নেই, এখানে কিছুই লেখা নেই। আর দেখুন স্টেপ পিরামিডের সামনেই একটা প্রশস্ত চত্বর রয়েছে। এই চত্বরটাও কী কারণে ব্যবহৃত হয়েছে বা সেটা ওদের জনগণটা না। আগেটা দেখলাম পাহাড়ের গায়ে ছোটো ছোটো গড় হতো, ছোটো ছোটো ঘর আঁকা দিয়ে, সেই ঘরগুলোতেই বা কী হতো ওটাও জানা নেই। দেখুন আপনারা এবারে খুব দূরে, অনেকটা দূরে দেখা যাচ্ছে, যদি আপনারা দেখতে পান তো খাপেও খুবই দেখা যায়, কিন্তু তার আগে দেখবেন ছোট্ট 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 2-3-4টে করে পিরামিড দেখা যাচ্ছে। যেহেতু এটা রাজাদের সমাধিক্ষেত্র, তাই কোন রাজাদের সমাধিক্ষেত্রেই সেটা তো পিরামিডটাই রাজাদের সমাধি, সেগুলো এখানে কোথাও লেখাও নেই এবং আমরা কোথাও পড়ছিও না, এবং এইসব ছোট ছোট জিনিসগুলো আমরা কোথাও পড়িও নি। ছোটো ছোটো জিনিসগুলো কোথাও নেই, ছোটো ছোটো জিনিসগুলো কোথাও লেখা নেই, ঠিকই তাই। একদম প্রথমে ঢোকার সময় যেটুকু লেখা আছে, ছোটো ছোটো জিনিসগুলো এখানে লেখা নেই। এখনও খনন কার্য চলছে, এখনও চলছে। সেই জন্য এগুলো ছোটো ছোটো বিষয়গুলো জানতে গেলে এই জায়গাটা আসতে হবে আপনাদের। শুধু আসলেই হবে না, মিশরে 1 বছর বসবাস করতে হবে। শুধু এসে 10 দিন বা 5 দিন ঘুরে গিয়ে মিশরকে জানবো বললে সেটা মানে একদমই বোকামি হবে, বোকামি বলা হবে। জানবো কি, জানা তো দূরের কথা, এদের নামও মনে রাখতে পারবো না আমরা এখান থেকে চলে যাওয়ার পর। যেসব ইয়েগুলো পড়ছে, যেসব জায়গায় আমরা ইয়েগুলো পড়েছি বা মনুমেন্টসগুলো রাখা আছে বা যেসব আর্কিটেক্টগুলো রাখা আছে, সেই সব নামগুলো পর্যন্ত মনে রাখতে পারবো না। ওই 7-10 দিন আসা হয় ফটো সেশনের জন্য। হ্যাঁ, মোটামুটি এই কথাটা আমার হাজব্যান্ডের সঙ্গে একমত। 7-10 দিন যেটা আসা হয় সেটা ফটো সেশনের জন্যই রাখা হয়। ওইদিকে নয় কি নামা যাবো নয়, দেখো ভিতর ভিতর তিরিটি রূপ পাওয়া যায়। দেখেছেন কত ছোট 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 পিরামিড। আচ্ছা দেখুন, খুব ভালো করে দেখুন এই পিরামিডের যে পাথরগুলো, অ্যাকচুয়ালি এগুলো ক্ষয়ে যাচ্ছে। এই পাথরগুলো ক্ষয়ে, কিন্তু মাঝে মাঝে রিস্টোরেশনের জন্য ওরা সিমেন্ট দিয়ে তৈরি করে রেখেছে। আর পাথরগুলো দেখবেন এক সমান নয়, কিন্তু মানে প্রাকৃতিকভাবে যে পাথরগুলো ওরা নিয়ে এসেছে সেইগুলোই সাজিয়েছে, কোনো রকম কাটিং নেই, কোনো রকম কিছু নেই। আর যত ওপরে যাবেন তত তত ওপরের দিকে আমরা দেখছি, তত দেখছি যে পাথরগুলো চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে আছে। তো সে তাই এইটা চওড়া
হ্যাঁ, এইটার সঙ্গে লম্বা এরকম যে একরকম তা কিন্তু নয়। তার মানে যেমন করে ওরা পাথরগুলো নিয়ে এসছে ঠিক সেরকম করে সাজিয়ে, তাহলে কত সময় ওরা ব্যয় করেছে এই পাথরগুলো সাজানোর জন্য, একটার পর একটা সাজিয়েছে, সেটাকে পেস্টিং করেছে, তাহলে এটা অনেকটাই সময় সাদার। নিচের পাথরগুলো কিন্তু অনেকটা বড়, ওপরের পাথরগুলো কিন্তু ছোটো বা চ্যাপ্টা হতে হতে চলে গেছে। এখন এইখানে আমরা একদম পিরামিডের গোড়া দিয়ে চললাম, কিন্তু যাওয়াটা ঠিক না, কেননা জানি না ওপর থেকে যদি পরে তাহলে বাস। দেখছেন দূরে, জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন, অনেকটা দূরে আছে বেন্ড পিরামিড আর রেড পিরামিড, আর এইগুলো ছোট ছোট পিরামিড। এই পুরো সাইটটাকে আর্কিওলজিক্যাল সাইট অফ সাকারা বলা হয়। এখনো খোঁড়াখুড়ি চলছে, এখনো অনুসন্ধানের কাজ চলছে। নো নো নো, কি হলো? আমি আমরা এখন উন্নাসের যেতে কি পারবো? Eso viene el Pilates. ও একদম গুঁড়ো হয়ে ভেতরে প্রবেশ করছি। জানি না কতটা যেতে পারবো, তো নামাজ সোজা। ও আচ্ছা, যখন আমরা ট্রেনিং করেছিলাম তখন এরম করে গেছিলাম, এখন কিন্তু যাওয়া মুশকিল, তবু হাত পা তো এলাকা এই এখানে পুরো হাইরোগ্লিফসের লেখা। ভিতরে প্রচুর বউ। যেমন করে এসেছিলাম ঠিক সেরকম করেই আমরা আবার বেরোবো। তো এটা খুবই কষ্টদায়ক। এটা আমরা এটাই ঢুকলাম, এইটা ঢোকার পর আমাদের মনে হচ্ছে যে খপুর পিরামিডে ঢুকিনি, ভালো করেছি, কেননা এইটুকু রাস্তা যেতে আমাদের এইরকম অবস্থা, তাহলে পুরো পয়সাটাই আমাদের মাটি হয়ে যেত। এখানে আবার একটু ওঠার জায়গা, তারপরে আবার গুঁড়ো হয়ে নিচে যেতে হবে। দেখুন কতটা উঁচু জায়গা। তবু এই কাঠের সিঁড়িগুলো তৈরি করে দিয়েছিল বলে একটু ভালো, না হলে তো ওটা নামা মুশকিল হয়ে যেত। ও বেরিয়ে মনে দেখুন, এগুলো কিন্তু মাটি দিয়ে করে রেস্টোর করা, মাটি দিয়ে তৈরি করা, মানে
দেখুন কোথায় এসেছি, একদম এর সামনে পিরামিডে। এখানে লেখা রয়েছে হায়ারোগ্লিফিক্সের লেখা রয়েছে, আর রয়েছে চিত্রলিপি। দেখুন এটা কি যে করছে, কিন্তু প্রতিটা মানুষের চিত্র একদম প্রমিনেন্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। কি করছে সেটা বোঝা যাচ্ছে যে এগুলো পাথরের পুরো কেটে কেটে। এদিকটা একটু দেখুন, এই যে দেখুন, এটা একটা নদীর দৃশ্য। কত মাছ, মাছের ভ্যারাইটি, একরকম মাছ না কিন্তু, দেখুন কত রকম মাছ পাওয়া যেত, সেটাও এইটা দেখে বোঝাবে। এখানে যে 1 2 3 4 5 6 7 8 এখানে পুরো মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু সব মাছ একই রকম নয়, দেখুন মাছগুলো কিন্তু আলাদা আলাদা কোন মাছ আছে। এরপর এখানে জালে মাছটা ধরেছে, কি ধরনের, তখনকার দিনের মানুষরা কি ধরনের জাল ব্যবহার করতো সেটা অবধি লেখা রয়েছে। মানে 5000 এই পিরামিডে এলে 5000 বছর আগের মানুষের জীবনযাত্রাটা ছিল, সেটা আমরা সম্পূর্ণ, দেখুন নৌকাটা সম্পূর্ণভাবে দেখাতে পারতাম। এবার দেখি আমরা ভিতরে যাই, দেখি কি দেখতে পাই। এটা হায়ারোগ্লিফিক্স তো আছেই, তার সাথে আছে তাদের পশুপালন, তাদের কি জীবিকা তারা কীভাবে জীবিকা নির্বাহ করতো সেটাও বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপরে তবে এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে, এরা চাষের উপরই অংশ শিকারটা। এবং কুমির, দেখুন কুমির, এ দেখুন কুমির, দেখুন পুরো এত সাইডও পুরো সাইডে পুরো তাদের জীবনযাত্রাটা আমরা। এবং তখনকার দিনে নদীতে যে কী ধরনের প্রাণীরা বসবাস করতো সেটাও মানে একটু থেকে দেখতে হতো। গরু মারা গেছে, গরু বা কোনো একটা পশু, আমার মনে হচ্ছে গরুই মনে হচ্ছে মারা গেছে। উল্টো করে রেখেছে, গরুটাকে উল্টো করেছে, জিভটা বেরিয়ে রয়েছে, আর এই যখন হাতে ছুরি নিয়ে চামড়া ছাড়াচ্ছে, এবং পা দুটো বাঁধা রয়েছে। হ্যাঁ, পারফেক্ট খোদাই করা, পাথরের উপরে এত খোদাই করা, প্রতিটা জিনিস আমরা 5000 বছর আগেকার মানুষ এত নিখুঁতভাবে করেছে। এটাই দেখুন। আর আমরা চলে এসেছি আর একটা পিরামিডের সামনে, এটাকে বলছে ইমহোটেপের পিরামিড, যে পিরামিডটা আরও প্রাচীন মনে হচ্ছে। তবে এটা খুব অযত্ন সহকারে বানানো হয়েছে, মনে হচ্ছে খুব যত্ন সহকারে বানানো হয়নি। ইমহোটেপ ছিল তুতানখামেনের প্রধান স্থপতি, যে স্থপতি তুতানখামেনের সমাধিটা ভ্যালি অফ দ্য কিংসে বানিয়েছে, অত বুদ্ধি দিয়ে তার সমাধিটা সাক্কারাতে রয়েছে। এবং সেটা যে খুব একটা যত্ন সহকারে বানানো হচ্ছে তা নয়, এটা ইমহোটেপের সঙ্গে একটু এই করা হয়েছে, একটু সুবিচার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ইমহোটেপের সমাধিটা একটু এবড়ো খেবড়ো, একটু কোনোরকম দায় সারা করে সমাধিটা করা হয়েছে। দায় সারা করে করলে কি হবে, সময়কে উপেক্ষা করে সে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজও। সেই জন্যই বলেছে যে সময় ভয় পায় পিরামিড, সময় কিন্তু পিরামিডকে ভয় পায়, আর মানুষ ভয় পায় সময়কে। আমরা যাচ্ছি ইজিপ্টের একটা পুরো গ্রামের ভেতর দিয়ে, তাই ইজিপ্টের গ্রাম কেমন হয় সেটাও দেখে নিলাম। আর এখানে প্রচুর খেজুর গাছ আছে, চারিদিকে প্রচুর খেজুর গাছগুলো বড় আছে।
আর দুই দিকে খেজুর গাছের বাগান। আমাদের যেমন ওদিকে আম যা খাটাল থাকে, এখানে খেজুর গাছের বাগান দেখা যাচ্ছে। আর দেখেন এবারে কায়রোতে তো আমরা রাস্তা দেখেছি, যে এবারে গ্রামে এসে দেখুন গ্রামের রাস্তা ঠিক আপনার রাস্তার মধ্যে গিয়ে একই অবস্থা। Benito, আমরা এখন দাসুরের রেড পিরামিডের সামনে দাঁড়িয়ে আছি। এই রেড পিরামিড এখান গরম দাসুর মিশরের একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান, যা কায়রো শহরের দক্ষিণে অবস্থিত। এটি গিজা নেক্রোপলিসের অংশ, মানে গিজার এরিয়া। আর এই অংশ প্রাচীন মিশরের ফেরাউনেরা এখানে পিরামিড নির্মাণ করেছিলেন। দাসুর মূলত দুটি বিখ্যাত পিরামিডের জন্য বিখ্যাত, একটা হচ্ছে বেন পিরামিড যেটার পেছনে আছে, আর এটা হচ্ছে রেড পিরামিড। রেড পিরামিড বলতে এর পাথরগুলো এখন লাল বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি না দেখে, আপনারা ক্যামেরায় নিশ্চয়ই বুঝতে পারবেন না, যদিও পাথরগুলো লাল মনে ছিল হয়তো কোনো এক ফলে, কিন্তু কালের অবক্ষয়ে এটা ক্ষয়ে 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 হয়েছে। উপরের স্তরটা হয়তো নষ্ট হয়ে গেছে। নিচের এই পাথরটা দেখুন অনেকটা আপনি লাল বুঝতে পারবেন, তাই এটা রেড পিরামিড। এটি বিশ্বের প্রথম সফলভাবে নির্মিত পিরামিড, এই রেড পিরামিড, যেটা যখন ওইদিকে আমরা সাকারায় যেটা দেখেছিলাম স্টেপ পিরামিড, সেটা হচ্ছে প্রথম পিরামিড, কিন্তু ঠিকঠাক ওটা তৈরি হয়নি। এবং এরপরে বেন পিরামিডটাও বেঁকে গেছিলো হতে হতে, কিন্তু এইটা রেড পিরামিডটা সফলভাবে পিরামিডটা তৈরি করা হয়েছিল। এই পিরামিডটা নেফ্রেরুর আরেকটি পিরামিড, এই পিরামিড হচ্ছে নেফ্রেরুরই আরেকটি পিরামিড। এটি লালচে রঙের পাথরের জন্য, যেটা আগে আমরা বলেছি, দাসুর পিরামিডগুলো মিশরের পিরামিড নির্মাণের কৌশলের উন্নয়নের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট ধাপ। অর্থাৎ কি বলবো, যে পিরামিড তৈরি করতে করতে যেটা ডেভেলপমেন্ট হয়েছে, একটা ভালো মানে একটা তৈরি করা হয়েছে, তারপর একটা আরেকটু ভালো হয়েছে, তারপর একটা ভালো হয়েছে, তারপর একটা আরও ভালো হয়েছে। তো এরকমভাবে পিরামিডের যে উন্নয়ন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু এই দাসুর আর সাকারার পিরামিড থেকে এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। গিজার যে বিখ্যাত পিরামিডগুলো আছে, অর্থাৎ খুপড়ে, খাফু আর ম্যানকেওরে, সেই পিরামিড নির্মাণের কৌশলের উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ এই পিরামিড থেকে নির্দেশ করে। গিজার যে পিরামিড, তা সেই পিরামিডগুলোর আগে কিন্তু এই পিরামিডগুলো তৈরি হয়েছিল। পর্যটকদের জন্য এই পিরামিডগুলো এখন জনবহুল, তাই ইতিহাস এবং প্রাচীন স্থাপত্যরা যারা ভালোবাসেন তারা অবশ্যই এই পিরামিডগুলো এসে, আমার কিন্তু ওপরে উঠতে উঠতে দম লাগছে, তাই বলতেও অসুবিধা হচ্ছে। আমরা এই পিরামিডের ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকতে গেলে আলাদা করে, ভেতরে যদি ঢুকতে যাই তাহলে আলাদা করে আবার এন্ট্রি ফি দিতে হবে। আর সাকারার যে পিরামিডগুলো আমরা পিরামিডে যে ঢুকেছিলাম, তাতে খুবই কষ্ট হয়েছিল, এবং এখানে উঠতে বা নামতে আরও বেশি কষ্ট, বিশেষ করে যাদের মাজা, যেমন আমার পায়ে বা হাঁটু ব্যথা, এখানে উঠতে গেলে খুবই কষ্ট হবে। তাই আমরা গেট পর্যন্ত যাব, যেখান থেকে এন্ট্রি করে, তারপর আমরা আবার নিচে চলে আসব। দেখুন, আপনি এখান থেকে দেখায়, দেখুন ওই দূরে দেখছেন, ওটা হচ্ছে স্টেপ পিরামিড, অর্থাৎ ওটাই হচ্ছে দাসুর। আর ওই পাশে দাসুরের মা দিকে যে পিরামিডগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গিজার পিরামিড। তো এটা সেই জন্যই প্রথমে বলেছিলাম, এটা গিজারের একটা অংশ। এইটুকু উঠতেই বস দম লেগে যাচ্ছে, তাহলে ভেতরে
ওই সরু গলিতে যেখানে কিছু নেই সেখানে কি করে উঠি। তাই আমরা আর একটা কথা বলি, এই পিরামিডের এন্ট্রি ফি হচ্ছে 200 ইজিপশিয়ান পাউন্ড ফরেনারদের জন্য। আর ইজিপশিয়ানদের জন্য অবশ্যই আলাদা করে দম, এইটুকুতেই দম লেগে গেল। Ne? Das Oberinsel Maya, aber es ist schon এখান থেকে এন্ট্রি গেট আছে, যারা ভেতরে ঢুকবে তারা এই এন্ট্রি গেটের ভেতর দিয়ে ঢুকবে। এই যে এন্ট্রি গেট। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিরামিডের ভেতরে ঢুকবো না, কিন্তু অনেকজনকে ঢুকতে দেখে আমাদেরও একটা মনের পরিবর্তন হলো এবং সাহস জাগলো যে না, আমরাও ঢুকতে পারি। তো এই পিরামিডে ঢুকতে ঢুকতে আপনাদের কিছু কথা জানিয়ে দিই। এই সংকীর্ণ প্রবেশপথ দিয়ে যখন ভেতরে ঢোকা হয়, ধীরে ধীরে আলো কমে আসছে এবং কমেও যায়। চারপাশে ছড়িয়ে পড়ে এক গভীর নীরবতা, যেন হাজার বছর সময় এখানে থমকে আছে। ভেতরের ঢালের সুড়ঙ্গটি, অর্থাৎ এই সুড়ঙ্গটি প্রায় 60 মিটার দীর্ঘ। প্রাচীন মিশরীয় প্রকৌশলীরা ইচ্ছাকৃতভাবে এই পথটি এমনভাবে তৈরি করেছিলেন যাতে বাইরের দুনিয়া ধীরে ধীরে পেছনে ফেলে মৃত্যুর রাজ্যে প্রবেশ করা যায়। এই পিরামিডটি নির্মাণ করেছিলেন চতুর্থ রাজবংশের ফারাও স্নেফেরু। তিনি ছিলেন খুফুর পিতা, যে খুফুর পিরামিড আমরা আগেই দেখে এসেছি, যেটা গিজায় অবস্থিত, যার হাত ধরে তৈরি হয়েছিল গিজার এই মহা পিরামিড। রেড পিরামিড আসলে স্নেফেরুর এক পরীক্ষার সফল ফল। এর আগে তিনি নির্মাণ করেছিলেন বেন্ড পিরামিড, যেটি কাঠামোগত সমস্যার কারণে অসম্পূর্ণ থেকে যায়, যেটা আপনাদেরকে আগেই আমরা বলেছি। রেড পিরামিড হচ্ছে প্রথমবারের মতো নিখুঁত কোণে পিরামিডের নির্মাণের সফলতা অর্জিত হয়। ভেতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে একাধিক বিশাল বিশাল চেম্বার বা কক্ষ। এই কক্ষগুলোর ছাদ করবেল পদ্ধতিতে তৈরি, যা ওজন সমানভাবে বন্টন করে পিরামিডকে আরও অটুট রেখেছে। এই কক্ষগুলোর দেওয়াল একবারে খালি, কোনো চিত্রলিপি নেই। দেখুন, আমরা যে দুদিকে ঢুকছি, এই দেওয়ালের দুদিকে কোনো চিত্রলিপি নেই, যেখানে আগের পিরামিডের লক্ষ্য করা যায়। আর এইটি গবেষক দিকে বেশি ভাবায়। অনেকে মনে করেন স্নেফেরুকে হয়তো এখানে সমাহিত করা হয়নি, আবার কেউ বলেন এই পিরামিড ছিল মূলত এক পরীক্ষাগার, যেখানে ভবিষ্যতের পিরামিড নির্মাণের প্রযুক্তি যাচাই করা হয়েছিল। আজও নিশ্চিতভাবে বলতে পারে না এই পিরামিডের আসল উদ্দেশ্য কী ছিল। দেখুন, আমরা আবার যে পিরামিডের ভেতরে ঢোকার পর একটুখানি জায়গাও আমরা দাঁড়াতে জায়গা পেয়েছি, কিন্তু আবার ওপরে চলে আসছি। এখানে দাঁড়িয়েই বোঝা যায় পিরামিড শুধু ওটা কবর নয়, এটি ছিল মৃত্যু এবং পরজগতের মাঝের একটি সেতু। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী মৃত্যু ছিল শেষ নয়, বরং নতুন জীবন শুরু। পিরামিডের ভেতরে এই গোপন পথ, এই কক্ষগুলো সবকিছুই তৈরি করা হয়েছিল আত্মার যাত্রাকে নিরাপদ করার জন্য। মধ্যেখানে এই যে আপনারা দেখছেন কাঠের পাটাতন, হ্যাঁ, এটা আগে ছিল না, এটা পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা ওপরে ধীরে ধীরে উঠতে পারে। এর ভেতরে অন্ধকারে লুকিয়ে আছে মনে হবে যেন মানুষের বিশ্বাস, মানুষের ভয় আর অমর হয়ে থাকার একটা আকাঙ্ক্ষা। গ্রেট পিরামিড আমাদের শেখায় মানুষ চলে যায়, কিন্তু তা রেখে যায় ইতিহাস এবং পাথরের মতোই, যেটা চিরস্থায়ী। তো এই পর্যন্ত উঠে আসার পর আপনাদের কেমন লাগলো, বা এই পিরামিডের ভেতরটা দেখুন, এখানে কোনো রকম কাজ বা কারুকার্য বা হাইরোগ্লিফসের কিচ্ছু নেই। তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভেতরে পিরামিডের ভেতরটা আপনাদের কেমন লাগলো। এবং এই যে আমরা বাঙালি হয়ে আমরা এই পিরামিডের ভেতরে ঢোকার সাহস কিন্তু আমরা দেখিয়েছি। আমরা বেরিয়ে আসার পর আমার মিসেস পিরামিডের ভেতরে ঢুকেছিল, প্রথমে ভয় করছিল, তারপরে আবার ঢুকেছে। কিন্তু তিনি দেখুন এই যে পিরামিডের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন। তো আমরা এই জন্য সবাই মিলে আনন্দিত
যে এই পিরামিডে আমরা সবাই ভেতরে ঢুকেছিলাম এবং সফলভাবে আমরা একদম শেষ পর্যন্ত দেখে চলে এসেছি এবং আপনাদেরও দেখাতে পেরেছি। ওপর থেকে নেমে পড়েছি আমরা, প্রচণ্ড রোদ, মানে ঘাম হচ্ছে না কিন্তু রোদ প্রচণ্ড, হাওয়া দিচ্ছে। পিরামিডের পাশ দিয়ে এখন পুরো চক্কর কাটবো না, হ্যাঁ, তবু যতটা যাওয়া যায়। বিশাল পিরামিড, এটাও কম বড় পিরামিড নয়, এই পিরামিডটাও অনেকটাই বড়। হ্যালো, আমরা পুরো ফ্যামিলি আবার চলে এসেছি কোথায় না, বেন্ড পিরামিড। এই বেন্ড পিরামিডও দাসুরেই অবস্থিত। তো এই বেন্ড পিরামিডে দেখুন অনেকটাই কোণটা করে ভেঙে গেছে এবং এর আকৃতি দেখুন আশ্চর্য। এই আকৃতির আশ্চর্যজনক আকৃতিটা বেঁকে গেছে, তাই এর নাম বেন্ড পিরামিড। এটি নিচের দিক থেকে একটি কোণ এবং ওপরের দিক থেকে একটি কোণ, মানে দুটো কোণ এখানে দেখা যাচ্ছে এবং এটি ভিন্ন ধরনের নির্মিত, যার কারণে এটি বেঁকে গেছে বা বেন্ড দেখতে লাগে। এটি ফেরাউন স্নেফার যে শাসনামলে নির্মিত হয়। এর মাধ্যমে প্রাকৌশলীরা প্রথমবারের মতো মসৃণ পার্শ্ব বিশিষ্ট পিরামিড নির্মাণ চেষ্টা করেন। অর্থাৎ এটা দেখে মনে হয় যে প্রথমে স্টেপ পিরামিড তৈরি হয়েছিল, স্টেপ পিরামিড সেইভাবে সফলতা পায়নি, বা তারপরে বেন্ড পিরামিড তৈরি হয়েছিল। তো বেন্ড পিরামিড বেঁকে যায়, তখন নাম তো বেন্ড ছিল না, পিরামিডই ছিল, বেন্ড হয়ে গেছে বলে এর নাম বেন্ড পিরামিড। তাই দাসুরের পিরামিডগুলো মিশরের পিরামিড কৌশলের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। কারণ দাসুরের যেসব পিরামিড, যেসব বলতে ওই স্টেপ, ওটা কি রেড পিরামিড আর এই বেন্ড পিরামিড, এগুলো তৈরি হওয়ার পর যেসব ভুলভ্রান্তিগুলো হয়েছিল এই পিরামিড তৈরি করতে গিয়ে, সেই সব ভুলভ্রান্তিগুলো শুধরে নেওয়ার পরই গিজার পিরামিড তৈরি করা হয়, হ্যাঁ, নিখুঁতভাবে। দেখুন একদম কাছে এসেও মনে হচ্ছে এটা বেঁকে গেছে, মানে চারদিক থেকে তোলার সময় যেরকমভাবে ওপরে মেলার দরকার ছিল সেরকমভাবে মেলাতে পারেনি। কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে পিরামিডটি বেঁকে গেছে। কাছে যাব, যদি পারি তো ভেতরে ঢুকতে পারবো। আমি এখন প্রবেশ করছি বেন্ড পিরামিডের ভেতরে। তো বেন্ড পিরামিডের ভেতরে প্রবেশ করতে গিয়ে নিজেকেই তো বেন্ড হতে হচ্ছে। মা পারবে না এটা। এটা কি আগেরটার থেকে ভালো ছিল না এটা খারাপ? এটা খারাপ। ও বাবা, তো অনেক নিচে, অনেক নিচে, আর এটা অনেকটা হাইটটা কম। মা পারবে না, মা ঢুকো না। চল চল চল। আর এটা ক্যামেরা হাতে করে নিয়ে যাওয়া যাবে না। কেন না, ক্যামেরাটা মাথায় নিতে হবে। আমি পারবো না। আমার মেয়ে প্রবেশ করছে এখন বেন্ড পিরামিডের ভেতরে। ভেতরটা দেখতেই পাচ্ছেন একদম সরু, মধ্যে মধ্যে বসছি কেন লোক নেই। পিরামিডের ভেতরে একদম পুরো হয়ে যেতে হচ্ছে। আমি উল্টো হয়ে যাচ্ছি। দেখেছো, দেখুন কি অবস্থা পিরামিড। কে যে তৈরি করেছিল আর কেনই বা তৈরি করেছিল এরকম ভাবে, কি নিয়ে যেত?
এরকম ভাবে কি যে নিয়ে যেত কে জানে বাবা। দাদা সিঁড়ির মতো ছুটে ছুটে যাচ্ছে। হ্যাঁ, কি নিয়ে যেত এরকম করে কে জানে। ও বাবা একজনে তো উঠছে। বাবা বেশি দূর যাও না। তুমি ফেরত চলে যাও। হ্যাঁ মা, হ্যাঁ তুমি ফেরত চলে যাও মায়ের কাছে, তোমার মা বসে আছে, যাও। দেখো Good luck. থ্যাংক ইউ। Congratulations to go back. Very difficult? Sorry. Very difficult? Quite difficult, yeah. Quite difficult. আমি আবার দেখবো, না দেখে যেতে পারবো না, সোজা নামতে পারা মুশকিল আছে। তাও এই লাইটগুলো দিয়েছিল, তাই নাহলে তো আবার একজন সাইড দিয়ে এলে তো আরো কষ্ট হচ্ছে। Spain. Yes. Oh, hello. Yes. How are you doing? Very quite difficult. Yeah, I know. But this is not the worst part. Yeah. Lifetime achievement. You have another stairs. Yeah, yeah. Lots of stairs. Yes, that's the very good style for climbing. No worries. কত মিটার হবে জানি না, মোটামুটি অনেকটা দেখি, নিচে গিয়ে যদি লেখা থাকে তো আপনাদের বলবো। বাঙালি হয়ে এরকম অ্যাডভেঞ্চার মুশকিল। Hi, congratulations. Thank you. Good luck. Thanks. ও মাজা কিন্তু আমারও ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, কিন্তু তবুও মনের জোরে এগিয়ে চলছি। আর একটুখানি আছে, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। বেন পিরামিডের ভেতরে কিন্তু আমি কোনো ইউটিউবারকে দেখিনি। ও গড, এতটা নামিয়ে আবার এতটা তুলবে। একজনের বেশি যাওয়ার মতো রাস্তায় নেই। আসলো এটা কোনো যুক্তি হলো? এতটা নামানোর পর আবার তোলা। না, ওপরে যাবো না, কিছু নেই। আচ্ছা, এই সিঁড়িগুলো তো তখন ছিল না, পরে তৈরি করা, তাহলে কি যুক্তি আছে ভাই, কী জন্যে বানিয়েছিল? অবস্থা দেখুন।
দম ফাটিয়ে দিয়েছে আজকে। কতটা কতটা হবে মানে কেমন করে মানে কেমন করে কতটা বুঝে ফ্যাক্টর এই সিঁড়িটা কত দূর? এই তো এখানে তারপরে কি আছে আবার? ও আবার নামতে হবে? তুই নেমে চলে এসছিস? এরকম করে ছোট্ট করে নেমে চলে এসছিস? ভেতরে কি আছে? কিছুই নেই ফাঁকা। যাই, তুই এখানে দাঁড়িয়ে থাক। এইটা নিয়ে এইটা জল আনলে ভালো তো একটুখানি, বুঝলেন? গরম আছে প্রচুর। হ্যাঁ এই নিচে মানে এই সিঁড়িটার শেষে। ও দেখুন এবার কি কীরকম অবস্থা, হ্যাঁ? बस खत्म। প্রচুর গরম আছে ভাই ভেতরটা।